Good afternoon, students. I hope all of you are doing well at home. নিশ্চয়ই চিনতে পারছো আমি ননীগোপাল দেবনাথ, ফিজিক্স টিচার, চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের জিরানিয়ায় আমার স্কুল। এতদিন হয়তো তোমাদের সঙ্গে আমার ছোট্টখাটো পরিচয় হয়ে গেছে, তবু যারা নূতন দর্শক আছো এই ক্লাসে তোমাদের জন্য বলছি, আমি কিন্তু ক্লাস 12 এর ফিজিক্সের একটা ক্লাস নিয়েছিলাম এই চ্যানেলে। ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট 1 ফার্স্ট পার্টটা নিয়েছিলাম। ওইখানে হাফ অফ দ্য চ্যাপ্টার অলরেডি আই হ্যাভ ফিনিশড। টুডে দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ পার্ট 2 অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স। তো আমি স্টুডেন্টস রক নরক যে জায়গানো তঙ্গ বুচিয়া হেঙ্কে কিন্তু ফোন খাই দিয়ে নরক তালাচি দি কক বরক বেগ ফোন খাই মানো কক বরক বেগ কক খাই মানো নরক কোশ্চেন রক সং মানো দো যে কোনো জায়গাও যে কোনো সময় কনফিউশন ওখানকে ফোন খাই দি। সো স্টুডেন্টস, ডোন্ট বি শাই, ওকে? কল মি এট এনি মোমেন্ট ইফ ইউ আর হ্যাভিং এনি ডাউট। ঠিক আছে ছাত্রছাত্রীরা, ফোন কিন্তু করবে যদি কোনো কনফিউশন থাকে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তো তোমরা ওই দিন হয়তো ক্লাসটা দেখেছিলে, যে ক্লাসটা আমি গত ওয়েডনেসডেতে করেছিলাম এবং এর আগে সানডেতেও করেছিলাম। এর আগে যে সানডে ক্লাসটা ছিল ক্লাস 12 বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রথম পার্টটা আমি নিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, সেকেন্ড পার্টটা নিয়ে নিচ্ছি, দ্বিতীয় পর্ব। তো ওই পর্বে আমরা কি কি জেনেছিলাম এটা গ্ল্যান্স একটু মাথায় নিয়ে নেই। আমরা পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি, কিভাবে ঘর্ষণজাত তড়িৎ, দ্যাট মিন্স ফ্রিকশনাল ইলেকট্রিসিটি ডেভেলপ হয়, টাইপস অফ চার্জেস, তারপর লজ অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপর আমরা লাস্টলি কি পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ অর্থাৎ স্থির তড়িৎ শ্রেণী। তো আজকে শুরু করছি একটা সুন্দর টপিক নিয়ে, ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। এই টপিকের একটা রিলেভেন্স রয়েছে, কেন এই টপিকটা আজকে শুরু করছি। গত দিন তো আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে ঘর্ষণজাত তড়িৎ, দ্যাট ইজ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, মানে কোন একটা অবজেক্ট কিভাবে চার্জড হবে। এবার কোন একটা অবজেক্ট কি চার্জড হলো কি হলো না তাও তো প্রমাণ করার প্রয়োজন রয়েছে, তাই না? তাহলে প্রমাণ করতে গেলে তো আমাদের যন্ত্রপাতির প্রয়োজন। কিভাবে আমি প্রমাণ করব কোন একটা অবজেক্ট, ধরো এই একটা অবজেক্ট আছে আমার হাতে, সাপোজ দিস ইজ গ্লাস রড। তো আমি বলেছিলাম এই গ্লাস রডকে যদি আমি সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করি, ধরো এটা সিল্কের কাপড়, যদি ঘর্ষণ করি তাহলে এটার মধ্যে ধনাত্মক আধান ডেভেলপ হবে। কিন্তু তার তো প্রমাণের প্রয়োজন রয়েছে, তাই না? বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিছু মানা যায় না বিজ্ঞানে, তাই না? তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই যে দেখো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, মানে স্বর্ণপত তড়িৎ বীক্ষণ যন্ত্র। সেটা কি, সেটা একটু ছবিটা দেখে নাও, তারপরে তার ব্যবহারটা নিয়ে আলোচনা করব। নেক্সট টপিক আলোচনা করব প্রজাপতি জাল পরীক্ষা অর্থাৎ বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট। তারপরে বিভিন্ন টপিকগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। তো প্রথমত যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, সেটার চেহারাটা কিরকম একটু দেখে নিচ্ছি। ধরো দিস ইজ ওয়ান মেটালিক ডিস্ক। কিরকম, ধরো অ্যালুমিনিয়ামের একটা চাকতি আমার হাতে রয়েছে, চাকতিটা দেখো, এই যে অ্যালুমিনিয়ামের একটা চাকতি, এরকম একটা চাকতি নেব আমরা। এবার চাকতিটার সঙ্গে একটা অ্যালুমিনিয়াম এর পাত কানেক্ট করে দেব, যুক্ত করে দিলাম। তারপর ওই অ্যালুমিনিয়ামের পাতের নিচের অংশে দুটো স্বর্ণের পাত, গোল্ড লিফ, খুব পাতলা স্বর্ণের পাত যুক্ত করে দেওয়া হবে এবং এই জায়গাটাকে একটা কাচের জারের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এটা কাচের জার এবং কাচের জারের দুই দিকে থাকবে দুটো টিন প্লেট, টিনের প্লেট থাকবে। ওই প্লেটগুলো গ্রাউন্ড করা থাকবে, মানে আর্থিং করা থাকবে।
একটু মনোযোগ দিয়ে দেখো, যেই জায়গাতে কনফিউশন হবে জিজ্ঞেস করবে। দুটো টিনের প্লেট নিলাম, এদিকে একটা টিন প্লেট এসএন টিন, এইদিকে একটা আছে টিন এসএন। এসএন কেন? স্টেনাম, টিনের ল্যাটিন নাম স্টেনাম, তাই না? তাহলে এসএন। এইদিকে একটা টিনের পাত, ওইদিকে একটা টিনের পাত দেওয়া আছে কাচের জারের ভেতরে। আর একটা মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড, একটা বাটির মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে। ক্যালসিয়াম ক্লোরাইড কেন দেওয়া আছে? যেন কাচের ঝাড়ের ভেতরে ময়েশ্চারটাকে যেন অ্যাবজর্ব করে নেয়, মানে জলীয় বাষ্প যদি থাকে সেটাকে যেন শোষণ করে নেয়। আর টিনের পাতের কাজ কি একটু পরে বলছি। তাহলে ব্যাপারটা কিরকম একটু দেখে নাও। এইরকম একটা চাকতি নিয়েছি অ্যালুমিনিয়ামের, চাকতিটাকে আবার অ্যালুমিনিয়ামের পাত দিয়ে যুক্ত করা আছে, এবং ওই দুটো প্লেট রয়েছে, এদিকে একটা আছে এরকম, এদিকে একটা প্লেট আছে। এই দুটো প্লেট কিন্তু স্বর্ণের নিতে হবে, গোল্ড প্লেট, যদি এখানে আমি স্বর্ণের প্লেট নিইনি, ঠিক আছে? তাহলে দুটো গোল্ডের পাতলা পাত নিতে হবে, যে পাতগুলো যুক্ত থাকবে ওই অ্যালুমিনিয়ামের এই যে পাতের সঙ্গে। আর এখানে আছে একটা ডিস্ক অর্থাৎ চাকতি, অ্যালুমিনিয়ামের চাকতি। এখন এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার নাম কি? এই অ্যারেঞ্জমেন্টের নাম কি? স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। কেন? বিকজ দেয়ার আর টু লিভস মেড আপ অফ গোল্ড। দুটো পাত রয়েছে, যে পাতগুলো স্বর্ণের তৈরি, গোল্ডের তৈরি। এই যে একটা পাত এখানে আছে গোল্ড, এখানে আরেকটা গোল্ডের পাত রয়েছে। এই দুটো গোল্ডের পাত কানেক্ট করা আছে, তাই এই যন্ত্রটার নাম হলো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। So students, why this is known as gold leaf electroscope? Because in this arrangement or the equipment, two leaves are there which are made up of gold and very thin leaf. Okay? Students, ang tamo saka o jontoni bumung tamo o jontoni bumung khe স্বর্ণ পত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র দো হিংকে অম তামো তামো তঙ্গ অমকে কাইসে অ্যালুমিনিয়াম নি ডিস্ক তঙ্গ হিংকে বাহাই অম ডিস্ক অম হাইতা অম হাই ডিস্ক কাইসে তঙ্গ চাকতি হিংকে ও ডিস্ক নি লগে কানেক্টেড তঙ্গ কাইসে অ্যালুমিনিয়াম নি প্লেট হিংকে অমনি লগে দুইটা পাত তঙ্গ অ পাত কাইসা স্বর্ণনি হিংকে রাংচাকনি তৈরি দো অম রাংচাকনি তৈরি হেঁকে দুইটা রাংচাকনি যে পাত তংমানি অর অমনি বাদুই অমন হুন তাম ও যন্ত্রণ তাম হুন স্বর্ণপত্র অর্থাৎ রাংচাকনি বাগুই অমন হুনু স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। তাহলে এই যন্ত্রের কার্যকারিতাটা কি একটু জেনে নিচ্ছি, কি কাজে আমরা এই যন্ত্রটা ব্যবহার করব। খুব ইন্টারেস্টিং। এই যন্ত্রটা আমরা ব্যবহার করব প্রথমত কোন বস্তু আহিত কিনা তা পরীক্ষা করার জন্য, দ্বিতীয়ত যদি আহিত হয় তাহলে বস্তুটার মধ্যে কি প্রকার আধান রয়েছে তা জানতে হবে, ধনাত্মক নাকি ঋণাত্মক আধান সেটা আমরা জানব। তারপরে কোন বস্তু কি পরিবাহী নাকি কুপরিবাহী সেটা আমরা জানব এই যন্ত্রের সাহায্যে। তাহলে দেখে নিচ্ছি আমরা কিভাবে আমরা এই যন্ত্রটাকে স্ট্যান্ডার্ড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বানাবো, অর্থাৎ প্রমাণ স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্রে রূপান্তরিত করব। এই যন্ত্রটা কিন্তু এখন প্রমাণ যন্ত্র নয়, এখন শুধুমাত্র যন্ত্রটা এখানে রয়েছে ঠিকই, কিন্তু তাকে তো একটা মান দিতে হবে, প্রমাণ মান অর্থাৎ চার্জ দিতে হবে, নোন চার্জ। কি করে দেব? ধরো একটা কাঁচের দণ্ড নিলাম, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম কাঁচের দণ্ডকে যদি আমি সিল্কের কাপড়ের সঙ্গে, ধরো এটা সিল্কের কাপড়, সিল্ক ক্লথ, and this is the glass rod, এই যে গ্লাস রডটাকে সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করলে কি হবে? এই গ্লাস রডের মধ্যে ধনাত্মক আধান সৃষ্টি হবে। কারণ কি? গ্লাস রড ইলেকট্রন হারাবে আর সেই ইলেকট্রনগুলো চলে আসবে সিল্কের কাপড়ে।
তাহলে এই যে গ্লাস রডটা, ধরো আমার হাতে এই গ্লাস রডটা রয়েছে, এটার মধ্যে ধনাত্মক আধান রয়েছে। এইবার এই ধনাত্মক আধানযুক্ত গ্লাস রডটাকে আমি ওই যে চাকতিটা রয়েছে, ডিস্ক রয়েছে, স্বর্ণপত তড়িৎবীক্ষণ যন্ত্রের যে ডিস্কটা রয়েছে, সেই ডিস্কের মধ্যে স্পর্শ করাবো। কিভাবে? এই যে ডিস্কটা রয়েছে দেখো আমার হাতে, এটার মধ্যে এরকম ভাবে স্পর্শ করাবো। তাহলে স্পর্শ করালে, যেহেতু আমি স্পর্শ করিয়েছি, নাও দে আর ইন কন্টাক্ট, সো দ্য চার্জ উইল পাস থ্রু দ্য ডিস্ক to the aluminum sheet and to the what? Gold leaves. আধানগুলো এই চাকতি দিয়ে, এই যে অ্যালুমিনিয়ামের পরিবাহী রয়েছে তার মধ্য দিয়ে এই দুটো পাতের মধ্যে চলে যাবে। যেহেতু সম্পূর্ণটাই পরিবাহী দিয়ে তৈরি, তাই পরিবাহীতে আধান দিলে সর্বত্র চলে যায়, চলাচল করতে পারে, তাই আধানটা চলে যাবে এই দুটো লিফের মধ্যে। এই যে দুটো পত্র রয়েছে, স্বর্ণপত্র। তাহলে কি বললাম এই জায়গাতে, যে এই যে স্বর্ণপত্র দুটো রয়েছে, এখন এই দুটোর মধ্যে কি প্রকার আধান আসলো? এই দুটোতে ধনাত্মক আধান, কারণ আমি গ্লাসের রডটাকে এখানে স্পর্শ করিয়েছিলাম, আর গ্লাসের রডে রয়েছে ধনাত্মক আধান। একটু মনোযোগ দিয়ে দেখবে, ভেরি ইন্টারেস্টিং। whenever you will touch the glass rod on the disc, then what will happen? The positive charge will pass to the gold leaf through this disc and the metal rod, that is aluminum rod. তাহলে এখানে চলে আসলো ধনাত্মক আধান। এই যে দুটো স্বর্ণের পাত রয়েছে, এই স্বর্ণের পাত দুটোতে ধনাত্মক আধান চলে আসলো। এখন কিন্তু এই যন্ত্রটা আমি বলতে পারি প্রমাণ যন্ত্র। নাও আই ক্যান সে দিস ইনস্ট্রুমেন্ট ইজ স্ট্যান্ডার্ড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ওকে, তার একটা প্রমাণ মান রয়েছে, তার ধনাত্মক মান রয়েছে। এখন এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা রইল, আমি এখান থেকে কাচের দণ্ডটাকে সরিয়ে নেব, স্পর্শ করিয়ে আমি সরিয়ে নিলাম। নাও দিস ইকুইপমেন্ট ইজ স্ট্যান্ডার্ড। ওকে, নাও আই ক্যান ইউজ ইট টু আইডেন্টিফাই এনি চার্জড অবজেক্ট or the nature of charges. Okay, ঠিক আছে সেটা এরকম কাম শাখা ও যে যন্ত্র তংমানি অর ও যন্ত্র না কাম হল গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, অর্থাৎ রাংচাকনি তৈরি ইলেকট্রোস্কোপ, মানে রাংচাকনি তৈরি বীক্ষণ যন্ত্র, তড়িৎ বীক্ষণ যন্ত্র। দুইটা রাংচাকনি লিফ তঙ্গ হিংকে ওরা যে কাইসা গ্লাস রড টাচ খাইকা সিল্ক নি কাপড় নি লগে ঘর্ষণ খাই ওরা যে টাচ খাই মানে ফুরো তামুং খা ও গ্লাস রড নি যে পজিটিভ চার্জ তঙ্গু ও পজিটিভ চার্জ রড ও ডিস্ক তুই হিংকে ওরা যে অ্যালুমিনিয়াম নি রড তঙ্গু অম তুই বড় থাঙ্কা ও যে রাংচাক নি দুইটা লিফ তঙ্গু, রাংচাক নি যে দুইটা পত্র তঙ্গু ও দুইটা পত্র পজিটিভ চার্জ থাঙ্কা হিংকে আং তাবুক ছাই মানো যে অম যে যন্ত্র তংমানি অর ও যন্ত্র স্ট্যান্ডার্ড যন্ত্র খা। নাও ইট ইজ স্ট্যান্ডার্ড গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ওকে, এইবার আমি যন্ত্রটাকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখে নেই। এখন আমি যে কোনো জিনিস নিয়ে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ যন্ত্রের ডিস্কের মধ্যে স্পর্শ করাবো। ধরো আমার কাছে অনেকগুলো রড আছে, 1 2 3 এরকম অনেকগুলো রড রয়েছে। আমি জানি না কোনটার মধ্যে আধান আছে কোনটাতে নেই, যদি থাকে কি প্রকার আধান আছে। I don't know which rod is electrified, which one is not, and if it is electrified, that means if it is charged, what type of charge is there, I don't know. Now it is my duty to identify. Hello, 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 হ্যালো। হ্যাঁ কে বলছো? হ্যালো স্যার, স্যার আমি অঙ্কিতা দত্ত। অঙ্কিতা দত্ত, কোন স্কুলে পড়ো অঙ্কিতা? তুলসীবতী। তুলসীবতী স্কুলে পড়ো, আচ্ছা আচ্ছা। তো অঙ্কিতা বলো তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি বা তোমার বক্তব্যটা কি বলো? হ্যালো, হ্যাঁ বলো। সেই তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্যে যে দুটো টিনের পাত রাখা হয়েছে সেটা কেন রাখা হয়েছে স্যার? এই যে দুটো টিনের পাত রাখা হয়েছে কেন রাখা হয়েছে, ভালো প্রশ্ন করেছো।
সেই প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি, ঠিক আছে? আমি যদিও তুমি না বললেও প্রশ্নের আনসারটা আমি বলতাম, তবু যেহেতু তুমি প্রশ্নটা করেছো মনোযোগ দিয়ে শুনে নাও। দেখো, যখন আমি এই যে ডিস্কটার মধ্যে আধান দিয়েছিলাম, এখানে যে একটা ডিস্ক বা চাকতি রয়েছে, পজিটিভ আধান দিয়েছিলাম আমি, তাই না? সেই আধান ওই দুটো লিফের মধ্যে গেল, গোল্ড লিফ মানে স্বর্ণপত্রের মধ্যে, কিন্তু এই দুটো স্বর্ণপত্রের মধ্যে সমান একই জাতীয় আধান রয়েছে, ধনাত্মক ধনাত্মক, তাই না? এইবার এখানে যে একটা টিনের পাত রয়েছে, টিনের পাতের ওই পাশে অর্থাৎ ডান পাশে, আমার ডান পাশে কি হবে? এদিকে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, সেম এখানে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, আর ওই প্রান্তে ধনাত্মক আধান আবিষ্ট হবে, ঠিক বিপরীত পাশে। ওই যে প্লেটটা রয়েছে, ধরো এটা প্লেট, এই পাশে আবিষ্ট হবে এক প্রকার আধান নেগেটিভ, কারণ এটা পজিটিভ আছে, অ্যাট্রাকশন করার জন্য অবশ্যই ডিউ টু ইন্ডাকশন দেয়ার উইল বি অপোজিট চার্জেস। ঠিক বিপরীত পাশে হবে ধনাত্মক আধান। সিমিলারলি এইদিকে হবে পজিটিভ চার্জ, আর ওই পাশে অর্থাৎ ভিতরের দিকটাতে হবে নেগেটিভ চার্জ। তখন কি হবে দেখো, মজার ব্যাপার কি, এইদিকে যে ধনাত্মক আধানগুলো সেইগুলো মাটিতে চলে যাবে। কেন? কারণ এটাকে গ্রাউন্ড করা আছে, আর্থিং করা আছে, দেখো আর্থিং করা আছে। ওই যে ধনাত্মক আধানগুলো আবিষ্ট হয়েছিল প্লেটের বাইরের দিকে, বাইরের পৃষ্ঠে, সেই আধানগুলো মাটিতে চলে গেল। দেখো আমি মুছে নিচ্ছি আধানগুলোকে, মাটিতে চলে গেল, ঠিক আছে? এই আধানগুলো, ধনাত্মক আধানগুলো মাটিতে চলে গেল। তাহলে এইবার কি রইল? নেগেটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ। আর এখানটায় কি আছে? গোল্ড লিফে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। এবার দেখো মজার ব্যাপার হলো, এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের দ্বারা অ্যাট্রাক্টেড হবে, আবার এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের দ্বারা অ্যাট্রাক্টেড হবে। এতে কি সুবিধা হবে? এই যে গোল্ড লিফ গুলো রয়েছে, এই দুটো পাত, এরা বিস্ফারিত অবস্থায় থাকবে, এতে আমার পরীক্ষাটা করতে সুবিধা হবে। এই যে দুটো পাত রয়েছে, এদিকে একটা এদিকে একটা, এই দুটো চুপসে যাবে না, মানে কাছাকাছি চলে আসবে না, বিস্ফারিত অবস্থায় থাকবে, মানে একটু দূরে দূরে থাকবে, এতে আমার পরীক্ষাটা করতে সুবিধা হবে। সেই কারণে আমি নিয়েছি দুটো টিনের পাত, এবং পাতগুলোকে আমি লাগিয়ে দিয়েছি কোথায়? একেবারে মাটিতে, মানে আর্থিং করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কিতা। পরবর্তী সময়ে আবার প্রশ্ন করবে যদি কনফিউশন থাকে। আর এখানে তো বলেছিলাম আমি ক্যালসিয়াম ক্লোরাইড নিয়েছি কেন? ভেতরে যদি জলীয় বাষ্প থাকে সেটাকে শোষণ করে নেবে, এতে কি হবে? ভিতরটা আধান মুক্ত থাকবে। কারণ যদি ভিতরে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পের মধ্যে আধান থাকতে পারে, সেই আধানগুলো ডিস্টার্ব করতে পারে এক্সপেরিমেন্টকে, তাই জলীয় বাষ্পটাকে শোষণ করে নিয়ে নেবে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আমার হাতে তিনটে প্লেট আছে, বা চারটে পাঁচটা, ওইগুলি থাকতে পারে। এবার কোন প্লেটটা, মানে কোন বস্তুটা আহিত, কোনটা অনাহিত, এবং কোনটার মধ্যে কি প্রকার আধান রয়েছে, সেইগুলো আমি জানতে পারবো, তাই না? এবার দেখো মজার ব্যাপারটা কি, ধরো এটা একটা প্লেট, এটাকে আমি এখানে আনলাম। কোথায় আনলাম? এই যে ডিস্কটা রয়েছে, আমি ডিস্কের মধ্যে যদি স্পর্শ করিয়ে দিই কি হবে? এখানে যে যদি আমি স্পর্শ করাই, ধরো স্পর্শ করিয়েছি, এই যে এটা ডিস্ক, স্পর্শ করিয়ে দিলাম। স্পর্শ না করিয়েও এক্সপেরিমেন্ট করা যাবে, আমি স্পর্শ করিয়ে বলছি, স্পর্শ করিয়ে দিলাম, তাহলে কি হবে? দেখি এখানে প্লেটগুলোর মধ্যে কিছুই দেখা গেল না। এখানে এই যে দুটো প্লেট রয়েছে, দুটো পাত, এই দুটো পাতের মধ্যে কোন রকমের রিপালশনও নেই, অ্যাট্রাকশনও নেই, মানে পাতগুলো দূরেও সরছে না, আবার কাছেও চলে আসছে না। তার মানে কি বুঝতে পারলাম? একটু ভাবো তো, যদি আমি একটা প্লেটকে এখানে স্পর্শ করানোর পর এই দুটো লিফের মধ্যে কোনো প্রকার অ্যাট্রাকশনও নেই, রিপালশনও নেই, তাহলে বুঝতে হবে আমার হাতে যে রডটা ছিল, যাকে আমি পরীক্ষার জন্য নিয়ে এসেছি, সেই রডটা কিন্তু নিস্তড়িত ছিল, তার মধ্যে কোনো প্রকার আধান ছিল না, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো এটাকে রেখে দিলাম, আমি আরেকটা রড নিয়ে নিলাম, আরেকটা রড, এই রডটাকে স্পর্শ করানো হলো, এখানে
স্পর্শ করানোর পর ওই দুটো লিফ বিস্ফারিত হতে শুরু করলো। মানে কি, এই যে পত্রগুলো রয়েছে, এই দুটো পত্র পরস্পর থেকে দূরে সরে যেতে লাগলো, অর্থাৎ ওরা রিপালশন করতে শুরু করলো, বিকর্ষণ করতে শুরু করলো। ঠিক আছে, তো যদি বিকর্ষণ করে তাহলে কি বুঝবে ভাবো তো একটু। প্রথমত আমি ওই যন্ত্রটার মধ্যে কি আধান দিয়েছিলাম? ধনাত্মক আধান, তাই না? ধনাত্মক আধান কিন্তু দেওয়া আছে। রিপালশন করলো মানে কি, ধনাত্মক আধানের পরিমাণটা আরো বেড়ে গেল। তার মানে আমি যে দণ্ডটা অর্থাৎ রডটা এখানে স্পর্শ করিয়েছিলাম তার মধ্যেও ধনাত্মক আধান ছিল, তাই ধনাত্মক আধান আরো গেল এর মধ্যে। তাহলে ধনাত্মক আধানের পরিমাণটা বেড়ে গেল। যদি বেড়ে যায় রিপালশনের মাত্রাটাও বেড়ে যাবে। দ্যাট মিন্স টু লিভস উইল রিপেল ইচ আদার। স্টুডেন্টস orang tamu saka অজে যন্ত্র তং মানে অর স্বর্ণপত তৈবিক্ষণ যন্ত্র দো অর নুন কাইসা রড তুবদি বা যে কোনো গ্লাস রড বা যে কোনো জিনিস যে জিনিস নুন পরীক্ষা খাই নাই অর চার্জ তঙ্গো নাকি কুরুই তং কাইকে তুমা চার্জ তঙ্গো ধনাত্মক নাকি ঋণাত্মক নুন অর মন টাচ খাই দি দো স্পর্শ খাই দি খাই কাইকে অ যে দুইটা লিফ তং মানে অর স্বর্ণনি রাংচাকনি যে দুইটা লিফ তং মানে হিংকে বুলাই দুইটা মানে পাতা দুইটা তং মানে অর ও পাতা মানে দুইটা পত্র কোনো ফানো খায়া দো অ্যাট্রাকশন বো খায়া রিপালশন বো খায়া মানে আকর্ষণ বো খায়া হিংকে বিকর্ষণ বো খায়া হিংকে নুং তামো বুঝি নাই অ তামো তং অ যে রড অর নুং টাচ খাই মানে ও রড কোনো ফানো করই কোনো আধান করই দো হিংকে আধান করই হিংকে তো অমন নিস্তরিত নিউট্রাল বডি তা মুখে তাই कैसे রড তুব দি তাই कैसे এক্সপেরিমেন্ট খাই নাই হেঙ্কে আর তুব দি আমার টাচ খাই দি খাই কাইকে তা মন নাই অম যে ডিস্ক তমানি ডিস্ক তুই অম कैसे প্লেট তমানি অম তুই ও দুইটা যে গোল্ড লিফ তঙ্গো ও লিফ থাঙ্কা থাঙ্গো আদান ও দুইটা লিফ বড়খে অম হাই রিপালশন খাই তঙ্গো অম হাই মানে দূরে দূরে থাং তঙ্গো একটা থেকে একটা দূরে থাং তঙ্গো দো অম হাই তা অম যে দুইটা লিফ তমানি অর yang tuh dure thang tongo they repel each other hinke boro repel khlai ke hinke চিন্তা খাই দি ও রড তামো তং তোমার চার্জ তঙ্গো হ্যালো সুদীপ হ্যাঁ কে বলছো স্যার আমি সুদীপ দেবনাথ বুজ্জং স্কুল থেকে সুদীপ দেবনাথ কোন স্কুলে পড়ো বুজ্জং এইচএস স্কুল বুজ্জং এইচএস হ্যাঁ সুদীপ বলো তোমার কি প্রশ্ন সেটা স্যার আমার প্রশ্নটা হলো স্যার ওই অ্যালুমিনিয়ামের পাত্রে যদি ধনাত্মক আদান স্পর্শ না করি ঋণাত্মক আদান স্পর্শ করানো হতো তাহলে কি কোনো অ্যাক্টিভিটি হতো হ্যাঁ সেটা বলছি সেটা আমি আরেকটা রড নিলাম ধরো আরেকটা রড নিয়েছি নিয়ে এখানে স্পর্শ করানো হলো তুমি দেখো দেখতে থাকো যদি স্পর্শ করানোর পর এই দুটো লিফের মধ্যে অ্যাট্রাকশন হয় তাহলে বুঝবো যে আমি যে রডটাকে এখানে স্পর্শ করিয়েছিলাম ওই রডের মধ্যে রয়েছে কি আধান ঋণাত্মক আধান সেটা আমি বলিনি আমি বলেছিলাম নিউট্রাল বডি পজিটিভ বডি এবার সুদীপ তোমাকে বলছি নেগেটিভ বডি কিভাবে পরীক্ষা করতে হয় তাই না সেটা তোমার প্রশ্ন ছিল এখানে যখন তুমি আনবে আরেকটা বডিকে যদি তার মধ্যে ঋণাত্মক আধান থাকে তাহলে কি হবে এখানে যে ধনাত্মক আধানের পরিমাণ কমে যাবে ধনাত্মক আধানের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে ওদের যে রিপালশনটা কমে যাবে ওরা কাছাকাছি চলে আসবে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার এই যে দুটো লিফ রয়েছে এই দুটো পাত ওরা কি করবে ওরা পরস্পরকে আকর্ষণ করবে এরকম ভাবে আকর্ষণ করবে তার মানে যদি বিপরীত আধান থাকে কার বিপরীত গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে যে আধান দেওয়া আছে তার বিপরীত এখানে দেওয়া আছে ধনাত্মক যদি ঋণাত্মক আধানযুক্ত কোনো বস্তুকে আমি পরীক্ষা করি তাহলে এই দুটো লিফের মধ্যে কি হবে অ্যাট্রাকশন আর যদি যেই দণ্ডটা আমি পরীক্ষা করার জন্য এনেছি তার মধ্যে যদি ধনাত্মক আধান থাকে তাহলে কি হবে রিপালশন ধনাত্মক আধান থেকে রিপালশন আর ঋণাত্মক আধান থাকলে অ্যাট্রাকশন ঠিক আছে যদি কোনো আধান নাই থাকে তাহলে দুটো লিফের মধ্যে কিছুই হবে না দেয়ার উইল বি নো অ্যাট্রাকশন নো রিপালশন ঠিক আছে তাহলে আমরা এই যন্ত্রটার ব্যবহার শিখেছি যন্ত্রের মধ্যে কি কি রয়েছে জানতে পারলাম কেন গোল্ড লিফ নেওয়া হয়
কারণ গোল্ড লিফ গুলোকে যখন খুব পাতলা করে বানানো হয়, মানে স্বর্ণের পাতগুলোকে, ওরা ইজিতে রিপেল করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে। মানে ওদেরকে তো বেন্ড হতে হবে, তো এরকম ভাবে বাঁকতে হবে। তো আমি যদি শক্ত পাত নেই, তাহলে তো ওরা অ্যাট্রাকশন রিপালশনে ওদের মধ্যে কোনো রকমের বিচলন দেখা যাবে না, ডিসপ্লেসমেন্ট হবে না এগুলোর, এই পাতগুলোর। কারণ যদি শক্ত হয় বেশি, আর স্বর্ণ দিয়ে পাতগুলোকে খুব হালকা করে বানানো যায় এবং ওরা সহজে আধানগুলোকে সঞ্চয় করে রাখতে পারে। বুঝতে পেরেছ? এবং ওদের মধ্যে কোনো প্রকারের রাস্টিং হবে না, যন্ত্রটা অনেকদিন ভালো থাকবে, মরিচা পড়বে না। তাহলে কি বললাম? স্বর্ণপত্র তৈরিক্ষণ যন্ত্র এবং তার ব্যবহার। এইবার খুব ইন্টারেস্টিং আরেকটা এক্সপেরিমেন্ট করব। সেটা কি? দেখো আমার কাছে আরেকটা যন্ত্র রয়েছে, আমি নিজেই বানিয়েছি হাতে। সেটা কি? দেখো, ভাবো কি জিনিস আমি এনেছি এখানে। এই যে একটা জিনিস আনলাম তোমাদের জন্য, কি এক্সপ্লেন করব। দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কি, এটা দিয়ে আমি কি করব, একটু ধৈর্য ধরো, আলোচনা করছি। এই যন্ত্রটার নাম হলো কি? এই যন্ত্রটার নাম হলো বাটারফ্লাই নেট। মানে বাটারফ্লাই ধরার জন্য এরকম নেট আগে ব্যবহার করা হতো। বাটারফ্লাই তো তোমরা ধরো না, ধরবেও না, ঠিক আছে, আমিও ধরি না, কারণ ওরা প্রকৃতিতে থাকবে। তো আগেকার দিনে বাটারফ্লাই ধরার জন্য এরকম নেট ইউজ করা হতো, অর্থাৎ প্রজাপতি জাল বলা হয় এটাকে। তো এটার সাহায্যে আমি প্রজাপতি জাল পরীক্ষা করব। আগে জালটা কি একটু দেখে নিই। এইরকম আছে, এদিকে সুতা লাগানো আছে। এবার এই দেখো, এদিকে আরেকটা সুতা লাগানো আছে আমার ডান হাতে। এটাকে টান দিলে জালটা উল্টে যাবে। দেখো, এই যে দেখো উল্টে যাচ্ছে। জালটা যখন উল্টে যাবে, এই যে দেখো জালটা উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ? জালটা উল্টে গেল, মানে ওর যে বাইরের পৃষ্ঠটা এবার ভিতরে চলে গেল, আর ভেতরের পৃষ্ঠটা বাইরে চলে আসলো। তার মানে যন্ত্রটাকে এরকম ভাবে আপার সারফেস, দ্যাট ইজ ইনার সারফেসকে আউটার করা যায়, আউটার সারফেসকে ইনার করা যায়। যেরকম একটা মোজা যখন খুলো পা থেকে, মোজাটা উল্টে যায়, তাই না? উল্টে যখন খুলো তুমি, তখন তার ইনার যে সারফেসটা, ভেতরের পৃষ্ঠটা বাইরে চলে আসে, আর বাইরের পৃষ্ঠটা ভেতরে চলে যায়। সেম এটাকে আমরা সেরকম করতে পারি। এই যে বাটারফ্লাই নেট যেটা আছে, অর্থাৎ প্রজাপতি জাল যেটা রয়েছে, তার সাহায্যে আমি একটা পরীক্ষা করব। কি পরীক্ষা ভাবো তো একটু, কি পরীক্ষা করা যেতে পারে? তোমরা এই চ্যাপ্টারে পড়েছো যে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, সেটা আমি পরীক্ষা করব। তাহলে সেটা পরীক্ষা করার জন্য কি করব? ধরো এটা কাচের রড নিলাম। এই যে কাচের রডটা, সেটাকে আমি সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করলাম। সিল্কের কাপড়, ধরো এটা আমার হাতে সিল্কের কাপড় রয়েছে, ঘর্ষণ করলে কাচের রডে কি হবে? অনেকবার বলেছি, কি হবে? ধনাত্মক আধান হবে, তাই না? এইবার তুমি এই কাচের রডটাকে কি করবে? এই কাচের রডটাকে, যেহেতু আমাদের পরীক্ষাটা হলো আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাহলে আমি আধানটাকে আমি ভিতরে দেব। এই রডটাকে আমি এই যে প্রজাপতি জালের ভেতরের দিকে স্পর্শ করাবো। ভেতরের দিকে আমি স্পর্শ করিয়ে দিলাম, আধানটা চলে গেল ওই জালের মধ্যে। জালের ভেতরের দিকে আমি আধানটা দিয়েছি, ঠিক আছে? জালের ভেতরের দিকে আধানটাকে দিয়ে এখন পরীক্ষা করতে হবে আধানটাকে ভিতরে আছে নাকি নেই। এবার আরেকটা নিউট্রাল রড তুমি নিয়ে নাও, মানে কি নিস্তড়িত একটা দণ্ড নিয়ে নাও, যার মধ্যে কোনো প্রকার আধান নেই। ধরো কাচের দণ্ড, তার মধ্যে কোনো আধান নেই। এইবার এই রডটাকে তুমি ভেতরের দিকে স্পর্শ করো, স্পর্শ করিয়ে নিয়ে আসো আলতো করে। এইবার তুমি এটাকে কি করবে? ওই যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ রয়েছে তোমার কাছে, তার যে ডিস্কটা রয়েছে, ডিস্কের মধ্যে স্পর্শ করো। ওটা তো স্ট্যান্ডার্ড ছিল, ওই স্ট্যান্ডার্ড মানে কি ধনাত্মক আধান দেওয়া ছিল। এইবার আমি কি করেছিলাম? জালের ভেতরের দিকে স্পর্শ করিয়ে আনলাম এটা, তাই না?
নিউট্রাল বডি ছিল এটা, স্পর্শ করানোর পর গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মধ্যে তার দুটো পাতের মধ্যে কোন রকমের রিপালশন বা অ্যাট্রাকশন কিছুই দেখা গেল না। তার মানে আমার হাতের যে দণ্ডটা এর মধ্যে কোনো প্রকার আধান আসেনি, তাই না? কোনো প্রকার আধান আসেনি। তাহলে এই যে প্রজাপতি জালটা রয়েছে ভিতরের দিকে আমি স্পর্শ করিয়েছি, আধান আসেনি, মানে ভিতরে আধানটা ছিল না। আমি তো দিয়েছিলাম ভিতরে, কিন্তু ভিতরে ছিল না। তাহলে এবার বাইরের দিকে স্পর্শ করি, বাহিরের পৃষ্ঠে অর্থাৎ আউটার সারফেসে স্পর্শ করিয়ে এইবার আমি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের ডিস্কের মধ্যে আমি স্পর্শ করিয়ে দিলাম ওই রডটাকে। এইবার দেখা গেল এই দুটো লিফের মধ্যে, গোল্ড লিফের মধ্যে রিপালশন হচ্ছে। তার মানে কি আধান বাইরের পৃষ্ঠে চলে আসলো। কার বাইরের পৃষ্ঠে? ওই যে প্রজাপতি জালের বাইরের পৃষ্ঠে চলে আসলো আধানটা। এই যে প্রজাপতি জালটার ভিতরের দিকে আমি দিয়েছিলাম কিন্তু আধানটাকে ইনার সারফেসে দিয়েছিলাম, কিন্তু চলে আসলো বাইরের পৃষ্ঠে। ঠিক আছে, পরীক্ষা তো একবার করলে হবে না, পরীক্ষা কিন্তু কয়েকবার করতে হয়, বারবার পরীক্ষা করে তারপরেই সিদ্ধান্তে উপনীত হতে হয়। সো উই শুড ট্রাই এগেইন, ওকে, উই শুড ট্রাই এগেইন if there is any confusion, maybe any wrong, any doubt, okay? এবার কি করব, আমি তো আধানটাকে ভিতরের দিকে দিয়েছিলাম, এই যে দেখো আরেকটা সুতা বাঁধা আছে এইদিকে, সুতাটাকে টেনে নাও ওইদিকে, টানলে এবার বাইরের পৃষ্ঠটা ভিতরের দিকে চলে আসলো। দেখো বাইরের পৃষ্ঠটা ভিতরে চলে আসলো আর ভেতরের পৃষ্ঠটা বাইরে চলে গেল। দ্যাট মিন্স ইনার সারফেসটা আউটার হয়ে গেল আর আউটার সারফেসটা ইনার হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইভাবে আমি সারফেসটাকে চেঞ্জ করে নিলাম। তো আমি যে প্রথমে ইনার সারফেসে আধান দিয়েছিলাম প্রথমত, সেটা আউটারে চলে গেছিল, ওই আউটার সারফেসটা এখন ইনার হয়ে গেছে। এবার ইনারে আবার স্পর্শ করা, ওকে, ইউ টাচ ওয়ান নিউট্রাল বডি অন দ্য ইনার সারফেস অফ দ্য বাটারফ্লাই নেট, অর্থাৎ প্রজাপতি জালের ভেতরের অংশে তুমি একটা নিস্তড়িত কাচের দণ্ডকে স্পর্শ করা, স্পর্শ করিয়ে ওই দণ্ডটাকে আবার ওই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে ডিস্কের মধ্যে স্পর্শ করা। তখন ওই দুটো পাতার মধ্যে কি দেখা গেল? কোন রকমের রিপালশন নেই, দেয়ার ইজ নো রিপালশন, নো অ্যাট্রাকশন, দ্যাট মিন্স নো চার্জ ওয়াজ দেয়ার এট দ্য ইনার সারফেস অফ দ্য বাটারফ্লাই নেট, মানে ভেতরে কোনো আধান নেই। এবার বাইরের পৃষ্ঠে আবার স্পর্শ করাও, ইউ টাচ ওয়ান নিউট্রাল বডি অন দ্য আউটার সারফেস অফ দ্যাট বাটারফ্লাই নেট, দেন এগেইন ইউ ব্রিং দ্যাট রড and you touch it on the disc of the gold leaf electroscope। তখন কি দেখা গেল? হ্যাঁ, ওই দুটো পাতের মধ্যে রিপালশন, অর্থাৎ ওরা দূরে দূরে সরে যাচ্ছে, এরকম ভাবে দূরে দূরে সরে যাচ্ছে। তার মানে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, মানে আউটার সারফেসে চলে আসে। ঠিক আছে, হ্যাঁ স্টুডেন্ট রক আমি তামো শাখা আমি যে টপিক তামো আমি যে টপিক আলোচনা খেমানি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, মানে আধান সর্বদা, সব সময়, কিন্তু ঠিক আছে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে সর্বদা। তাহলে সেটা পরীক্ষা করলাম, আংখে অম এক্সপেরিমেন্ট খাইকা অম বব হাই এক্সপেরিমেন্ট খাইকা নরত বুঝি খানা অমতাম অমখে বাটারফ্লাই নেট প্রজাপতি জাল, প্রজাপতি রমনানি বাগল ও জাল সেনামো, কিন্তু নরক প্রজাপতি তার অন্দি দো, তোমরা কেউ প্রজাপতি ধরবে না, কিন্তু এটা আমার অনুরোধ, কারণ ওরা প্রকৃতির পতঙ্গ, প্রকৃতিতে ওরা থাকবে, ওদেরকে আমরা ধরবো না। তো প্রাচীনকালে ধরা হতো, অনেকে ধরতো, এইরকম জাল তৈরি করতো ওরা, এরকম জালের এই যে মুখটা দেখো, মুখ দিয়ে এরকম ভাবে ঢুকিয়ে নিত প্রজাপতিটাকে। তো এটা দিয়ে পরীক্ষা করলেন বিজ্ঞানীরা। হ্যাঁ স্টুডেন্ট তামো শাখা কোনো
পরিবাহিনী বিসিংতুই কখনো চার্জ তংমাইয়া অম বাইরে ফাইভ বাইরের পৃষ্ঠে ফাইভ দো আউটার সার্ফেসও ফাইভ হিংকে অ এক্সপেরিমেন্ট আং অম আলোচনা খাইকা নরকনি বাইগৈ আং তাই ওইসা সাও হিংকে নং অ যে কাচনি কাইসা দণ্ডতঙ্গ অ দণ্ডন নং সিল্ক নি কাপড়নি লগে ঘর্ষণ খাই দি দো অম হাই ঘর্ষণ খাইই আং তো ছাকা বারে বারে ছাকা যে সিল্ক নি লগে কাচনি দণ্ড ঘর্ষণ খাইকা হিংকে তা মঙ্গ অম যে কাচ তংমানি ও কাচনি রড পজিটিভ চার্জ ফাইভ ধনাত্মক আদান ফাইভ অম जों সাইমানো নরকবো সাইমানো হিংকে অ চার্জ নং তাবো অম যে বাটারফ্লাই নেট তঙ্গ মানে প্রজাপতিনি জাল তঙ্গ ও জালনি বিসিং তুই রুই দি দো বিসিং তুই হিংকে বিসিং তুই রুই তাবো তাই কাইসে রড তুদ দি তাই কাইসা আমাকে নিউট্রাল রড ওরা কোনো চার্জ করুই ও নিউট্রাল রড না নং তামো খাইনাই তাবো নং যে বিসিং তুই চার্জ রুমানি বিসিং তুই অমত তং নাকি কুরুই অমত পরীক্ষা মা খাইনেবলা অমনুলিনি প্রশ্নবলা হিংকে তাবো তামো খাইনাই ও নিউট্রাল রড না নং বিসিং তুই তাই হইছে স্পর্শ খাই দি খাইই ও যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ তংমানি স্বর্ণপদ তৈবিক্ষণ যন্ত্র তংমানি অর স্পর্শ খাইরে দি হিংকে তামংখা কোনো ফানো ইঙ্গা মানে ও যে দুইটা স্বর্ণপদ তংমানি অর কোনো ফানো রিপালশন বা ইঙ্গা অ্যাট্রাকশন বা ইঙ্গা হিংকে ও যে রড আং অমনি বিসিং তৈরি খা গোল্ড নিফনি বিসিং তৈরি খা বিসিং को কোনো চার্জ করই হিংকে তাই হইছে খাই দে বাইরে হিংকে বাইরে নিজে পৃষ্ঠ তংমানি অর অ নিউট্রাল রড ন স্পর্শ খাই দি খাইই আই হইছে নং ও গোল্ড লিফ স্পর্শ খাই দি ওকে খাইকা দো হিংকে তামুন নুখানুং অর যে দুইটা গোল্ড লিফ তংমানি দে আর রিপেলিং ইচ আদার ও দুইটা দূরে দূরে থাং তঙ্গ বিকর্ষণ খাই তঙ্গ হ্যালো কে বলছো হ্যালো হ্যালো আমি আবির ভৌমিক স্যার। কে আবির বলছো? হ্যাঁ স্যার। আবির তুমি কোন স্কুলে পড়ো? স্যার প্রগতি স্কুলে। প্রগতি স্কুলে, হ্যাঁ বলো তোমার প্রশ্নটা কি? স্যার ফার্স্ট অফ অল আমরা পড়ানোর ওইটা খুবই দারুণ, কিন্তু একটা জিনিস জানতে চাই যে আধান পরিবাহের ভিতরে পৃষ্ঠে অবস্থান করে না কেন? হ্যাঁ ভিতরে পৃষ্ঠে অবস্থান করে না কেন, ঠিক আছে তুমি শুনতে থাকো, আমি সেটা আলোচনা করছি, কেমন? ঠিক আছে স্যার। ওকে তাই হঙ্গে আনতামো শাখা যে বিসিং তুই আধান তুইঙ্গা হিংকে বাইরে পৃষ্ঠে তঙ্গ, কারণ বাইরে পৃষ্ঠে স্পর্শ ক্লাইনি পরে নুং যে অর যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ তংমানি অর নুং স্পর্শ ক্লাইনি পরে তামনুখা ও দুইটা যে লিফ তংমানি অম রিপালশন খাই তঙ্গ হিংকে রিপালশন খাই কে হিংকে তামো সানাই যে চার্জ তঙ্গ রড বর্ণি থেকে ফাইকা চার্জ ও যে নেট তংমানি নেট নি যে বাইরের পৃষ্ঠ তংমানি বাইরের পৃষ্ঠ থেকে চার্জ ফাইকা দো হিংকে ও এক্সপেরিমেন্ট তো ভুল বং মানবলা তাই ওইসা খাই নাই তা মুখে নাই দি আন তামো খাই তং অমকে কাইসা সুতা তঙ্গ দো অমন ইয়াং তুই রমুল অমক তামো খাই কান তা মুখে অম যে বাইরের যে পৃষ্ঠ তংমানি অম তাবুক বিসিং তুই ফাইকা আর বিসিং নি বাইরে ফাইকা অসুতা বাই বুঝিকা তাবুকে inner surface is the outer one and the outer surface became the inner one tabuk no same experiment khlai di inner surface touch khlai di khlai oi o jontro or touch khlai di kono phano inga no repulsion no attraction hinke baire prishte bo touch khlai di khlai oi or touch khlai di hinke repulsion ingo hello hello কে বলছো? প্রবর্তী বলছি চৌধুরীবাড়ি গার্লস স্কুল থেকে। চৌধুরীবাড়ি গার্লস স্কুল থেকে বলছো, হ্যাঁ কি নাম তোমার? স্নেহা। হ্যাঁ স্নেহা বলো তোমার প্রশ্নটা কি? স্যার নেগেটিভ চার্জ বাটারফ্লাই এর মধ্য দিয়ে প্রবেশ করলে স্যার কি হবে? নেগেটিভ চার্জ বাটারফ্লাই এর মধ্য দিয়ে প্রবেশ করলে মানে বাটারফ্লাই এর নেটের মধ্য দিয়ে নাকি বাটারফ্লাই? আমি তো এই জালটা নিয়েছি, বাটারফ্লাই এর জন্য তো কিছু করিনি, বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট করছি। স্যার জালের মধ্য দিয়ে মানে স্পর্শ করলে কি? বুঝিনি, জুড়ে বলো।
নেটের মধ্য দিয়ে প্রবেশ করলে নেগেটিভ চার্জটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা নেগেটিভ চার্জই হোক আর পজিটিভ চার্জই হোক, সেটা সবসময় বাইরের পৃষ্ঠে চলে আসবে। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। তুমি ভিতরে দাও আর বাইরেই দাও, চার্জ কিন্তু বাইরে চলে আসবে। এবার কেন চলে আসবে, এর আগে একজন ফোন করেছিল, আমি সেই প্রশ্ন উত্তরটা দিচ্ছি। hinggang tamu sa kasirero bising তুই চার্জ তোইঙ্গা দো সবসময় বাইরে ফাইও তা মুখে একজন স্টুডেন্ট ফোন খাইয়ে শুনকা তাঙ্গি বাইরে ফাইও। একজন ছাত্র জিজ্ঞেস করেছে যে চার্জটা ভিতরের দিকে দিলেও বাইরের দিকে কেন চলে আসে, ভিতরে থাকতে পারে না কেন? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আনসারটা হলো, দেখো আমি যে আধানটা দিয়েছি, ধরো ধনাত্মক আধান দিয়েছি, তাহলে ধনাত্মক আধানগুলো পরস্পরকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ, কোনটা করবে? দে উইল রিপেল। ধনাত্মক আধান তো দিয়েছি, মনে করো অনেক পরিমাণ আধান দিয়েছি ভিতরের দিকে, ওরা পরস্পরকে বিকর্ষণ করবে, তাই তো? বিকর্ষণ যদি করে তাহলে বিকর্ষণের জন্য তো বেশি পরিমাণ জায়গার প্রয়োজন, আর ভিতরে যে সারফেস এরিয়াটা সেটা কম হয়, বাইরের সারফেস এরিয়াটা বেশি হয়। Surface area of inner portion is less than the outer one. Okay, that means the outer surface is greater than the inner surface, and whenever charges repel each other, obviously they need more area. Okay, যখন তোমরা যখন ঝগড়াঝাটি করো, ধরো দুই ভাই বোন ঝগড়া করেছো, তো তোমরা কি কাছাকাছি বসবে ঝগড়া করে, নাকি দূরে দূরে চলে যাবে? নিশ্চয়ই একটু দূরে দূরে চলে যাবে, মানে রিপালশন করলে ওরা দূরেই যেতে চায়, আর দূরে যাওয়ার জন্য জায়গার বেশি প্রয়োজন। তাহলে জায়গাটা যদি বেশি প্রয়োজন হয়, তাহলে যেখানে বেশি জায়গা আছে চার্জ সেই জায়গাতে চলে আসবে, তাই না? তাহলে আধান তুমি ভেতরে দিয়েছো ঠিকই, কিন্তু চলে আসবে বাইরে, কারণ বাইরের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বাইরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি, ভেতরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম, সেই কারণে আধান বাইরের পৃষ্ঠে চলে আসে। ওকে স্টুডেন্ট kang tamu saka adan nung bising tu rukangke omo je butterfly net tongo bising tu rukangke tango omo বাইরে ফাইও, কারণ nung adan rukangke tamung nai nung je kono adan rodi negative rodi hingke negative charge je romani bising tu omo to charge rok পরস্পর না তামো খাই নাই, বিকর্ষণ খাই নাই, হিংকে বিকর্ষণ খাই কে হিংকে তো বেশি জায়গার প্রয়োজন, হিংকে বেশি জায়গা মানে বেশি ক্ষেত্রফল প্রয়োজন, হিংকে বিসিং তুই তো বেশি ক্ষেত্রফল করিবলা, বাইরে বেশি ক্ষেত্রফল তঙ্গ, কারণ বাইরের পৃষ্ঠে যে ক্ষেত্রফল তং মানে অম সবসময় বিসিং থাইকা বিসিঙ্গ অমনি বাগুই চার্জ রক বাইরে ফাইও বিসিঙ্গ তং মাইয়া হিংকে আং আশা ক্লাই নরক বুচি খা দো বুঝি হিংকে ফোন খাই দি, তাই ওই সাং বুঝিল নাই। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করছি যে তোমরা এতক্ষণ আমি যে আলোচনা করেছি, দুটো টপিক আলোচনা করেছি, এই দুটোই বুঝতে পেরেছো। প্রথমত আমি আলোচনা করেছিলাম কি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, আর দ্বিতীয়ত আলোচনা করলাম বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট। এখন আমি যে এতক্ষণ আলোচনা করছি কাচের দণ্ড দিয়ে ঘর্ষণ করে আধান সৃষ্টি করলাম, আধান তো আর সৃষ্টি করা যায় না, তাই না? আধানকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। আধান শুধুমাত্র একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সফার হয়, স্থানান্তরিত হয়। তাহলে সেই কথাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। তাহলে বেসিক প্রপার্টিগুলো কি একটু দেখে নিচ্ছি। অর্থাৎ ইলেকট্রিক চার্জের মৌলিক ধর্মগুলি কি কি, বেসিক প্রপার্টিগুলো কি কি। টপিকটা কি দেখো, বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জের যে বেসিক প্রপার্টি সেগুলো কি কি আছে? এডিটিভ প্রপার্টি নাম্বার 1, এডিটিভ প্রপার্টি নাম্বার 2, ভাবো কি হতে পারে নাম্বার 2, কোয়ান্টাইজেশন, নাম্বার 3, কনজারভেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা টপিক, এই তিনটা পয়েন্টস।
খুব মনোযোগ দিয়ে শুনবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল পয়েন্ট অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ। ওকে, ফার্স্ট অফ অল additive property, then quantization, then the conservation. Very interesting. Additive property means what? Suppose total charge on an object, that is Q equals to, it will be Q1 plus Q2 plus Q3 plus dot 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 Qn. That means what? Suppose in this object Q amount of charge is there, so total amount is the Q. Okay, total amount is the Q. Now Q1, Q2, Q3 plus dot 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 Qn. Hello, hello, কে বলছো? স্যার আমি কৌশিক দত্ত। কৌশিক দত্ত, তুমি কোন স্কুলে পড়ো? স্যার আমি বড়দোয়ালি স্কুলে। বড়দোয়ালি, হ্যাঁ কৌশিক বলো তোমার প্রশ্নটা কি? স্যার আমার প্রশ্ন হলো যে বাটারফ্লাই নেটের মধ্যে যে চার্জটা উৎপন্ন হয় সেটি কিভাবে নিউট্রাল বডিতে যায়? বাটারফ্লাই নেটের মধ্যে চার্জ উৎপন্ন হয় না, উৎপন্ন তো চার্জ হবে না, আলাস দিয়েছিলাম। দেখো আমি আচ্ছা। একটা কাচের দণ্ডকে আমি সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করেছিলাম, তাহলে কাচের দণ্ডে কি হবে? পজিটিভ। পজিটিভ চার্জ হবে। তাহলে পজিটিভ চার্জটাকে আমি ওই যে বাটারফ্লাই নেটের ভেতরের দিকে দিচ্ছি, দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার। ভেতরের দিকে আমি দিয়েছি। এবার আমি পরীক্ষা করেছি যে ওই আধানটা কি ভিতরে থাকে নাকি বাইরে চলে আসে। তো আমি দেখতে পেয়েছি যে বাইরে চলে আসে। বারবার পরীক্ষা করেছি, দেখেছি ভিতরে থাকেই না। যখন আমি এই যে বাটারফ্লাই নেট, এই নেটটাকে আমি যখন উল্টে দিয়েছি এরকম ভাবে, দেখো দেখো ভিতরে পৃষ্ঠটা বাইরে চলে আসছে, আচ্ছা এইরকম ভাবে উল্টে দিয়েছিলাম, তাই না? তাহলে উল্টিয়ে দিলে ভিতরের পৃষ্ঠ বাইরে চলে আসলো আর বাইরের পৃষ্ঠ ভিতরে চলে গেল, মানে বাইরে যে আধানটা ছিল সেটা ভিতরে থাকার কথা। স্যার। কিন্তু আমি এইরকম ভাবে একটা নিউট্রাল রডকে আমি স্পর্শ করিয়েছি ভিতরে, যদি ভিতরে চার্জ থাকতো তাহলে ওই রডের মধ্যে চলে আসতো, কিন্তু আচ্ছা, আসেনি, আসেনি। স্যার হ্যাঁ, স্যার, বলো। আমি বলছি যে মানে চার্জটা নিউট্রাল বডির মধ্যে যে আমরা টাচ করি, যে নিউট্রাল বডি যে আমরা জালের উপর টাচ করি, সেটি কিভাবে চার্জটা, ধনাত্মক চার্জটা বা ঋণাত্মক চার্জটা ও নিউট্রাল বডিতে যায়? হ্যাঁ, যখন তুমি কোনো একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর দ্বারা স্পর্শ করবে, ধরো আমার এই বাম হাতে যেটা রয়েছে আহিত বস্তু আর ডান হাতে যেটা রয়েছে অনাহিত বস্তু, তো আহিত বস্তু দ্বারা কিন্তু অনাহিত বস্তুকে আহিত করা যায় দুই ভাবে, কন্ডাকশন, ইন্ডাকশন। ঠিক আছে, মানে উইদাউট টাচিং এন্ড বাই টাচিং। তুমি যদি স্পর্শ না করিয়ে পাশাপাশি রাখো তাহলে ওই অনাহিত বস্তুর নিকটতম প্রান্তে, মানে আহিত বস্তুর যে নিকটতম প্রান্তটা রয়েছে, অনাহিত বস্তুটাকে আমি ধরলাম, তাহলে ওই অনাহিত বস্তুর নিকটতম প্রান্তে হবে বিপরীত আধান আবিষ্ট হবে, আচ্ছা আর দূরবর্তী প্রান্তে হবে সমজাতীয় আধান। এটার নাম হলো ইন্ডাকশন, অর্থাৎ আবেশ। বুঝতে পেরেছো? স্যার। ওকে স্যার, ঠিক আছে। আর যদি তুমি টাচ করিয়ে দাও তাহলে তো সমজাতীয় আধানই চলে আসলো, এটা মধ্যে ধনাত্মক আছে তো ধনাত্মক চলে আসলো। এখানে একটা ছবি দেখো, তোমার যে প্রশ্নটা, ধরো এই একটা গ্লাস রড, তার মধ্যে ধনাত্মক আধান রয়েছে, এখানে একটা নিউট্রাল বডি স্পর্শ করায়নি, তাহলে এটা হলো নিকটতম প্রান্ত, এটা দূরবর্তী প্রান্ত, নিয়ারেস্ট এন্ড ফার্দেস্ট এন্ড। নিয়ারেস্ট এন্ডে কি হবে? নেগেটিভ চার্জ উইল বি ইনডিউসড, ইন্ডাকশন হবে, আবেশ হবে, আর দূরবর্তী প্রান্তে হবে সমজাতীয় আধান। আমি এটা আলোচনা করছি একটু পরে, দেখো। তাহলে বুঝতে পেরেছো আশা করি কৌশিক? এইবার আমি যেটা বলছিলাম, এডিটিভ প্রপার্টি, কোয়ান্টাইজেশন এন্ড কনজারভেশন। এডিটিভ মানে কি? সংযোগ নিয়ম, সংযোগ, অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে যতটুকু আধান রয়েছে সেই আধানের পরিমাণটা হলো প্রতিটি আধানের সমষ্টির সমান। আধান Q1, Q2, Q3, Q4 এইরকম প্রচুর পরিমাণ আধান রয়েছে একটা বস্তুর মধ্যে, তাহলে মোট আধানটা হবে ওই সবগুলো আধানের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে আমরা এডিটিভ প্রপার্টি বুঝতে পেরেছি। নাম্বার 2, কোয়ান্টাইজেশন। সেটা কি? টোটাল চার্জ অন অ্যান অবজেক্ট Q equals to NE. দ্যাট মিনস হোয়াট? মানে কোন একটা বস্তুতে আধানের পরিমাণ হলো, মানে মোট আধানের পরিমাণটা হলো একটি ইলেকট্রনের আধানের
সিম্পল মাল্টিপল অফ চার্জ অফ এন ইলেকট্রন, অর্থাৎ একটি ইলেকট্রনের আধানের সরল গুণিতক। ধরো ইলেকট্রনের আধানটা ই, তাহলে কয়টা ইলেকট্রন আছে? n নাম্বার অফ ইলেকট্রনস আর देयर, দ্যাট মিন্স q উইল বি ne। এটাকে বলে আধানের কোয়ান্টায়ন, দ্যাট মিন্স কোয়ান্টাইজেশন অফ চার্জ। আবার বলছি ব্যাপারটা, স্টুডেন্টরা জানতাম শাখা কোন বস্তু যে টোটাল আধান তংমানি আমাকে বুঝুক টোটাল আংকে কিউ রমখা কিউ হিংকে বুঝুক নাই ভাইক নাই একটা ইলেকট্রন যে আধান তংমানি অমন নং পূর্ণ সংখ্যা বাই গুণ খাই দি হিংকে অবস্তু সাপোজ 1 লক্ষ ইলেকট্রন তঙ্গ হিংকে 1 লক্ষ ইনটু 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, কারণ ইলেকট্রনের আধান বুঝুক minus 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। হিংকে n বুঝুক আংতামো শাখা 1 লক্ষ, হিংকে 1 লক্ষ into charge of electron, that is the total charge contained in any object. Okay, that means total charge contained in any object is the integral multiple of charge of an electron. So this is what? Quantization of charge. The last one is conservation. Conservation মানে কি? সংরক্ষণ, মানে আধান আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, একটু আগে বলেছিলাম। তাহলে সেটা কি? যখন তুমি দুটো বস্তুকে ঘর্ষণ করবে তখন একটা বস্তু থেকে এরকম ঘর্ষণ করবে, একটা বস্তু থেকে ইলেকট্রন আরেকটা বস্তুতে চলে যাবে আর ওই বস্তু ইলেকট্রনগুলো গ্রহণ করবে। এখানে কি আধানের সৃষ্টি হলো? নো, আধানের সৃষ্টি হলো না, ট্রান্সফার হলো। আধান cannot be created nor be destroyed, just they can be transferred from one object to another object. hinga student orang tamo saka conservation tamo conservation hinke প্রিন্সিপাল অফ কনজারভেশন কি তামো আধানের সংরক্ষণ নীতি, মানে কি আধান নসং সৃষ্টি খাই মায়া আধান নসং ধ্বংসব খাই মায়া। ওকে, তামো খাই মায় মানো সং সংখ্যা আধান একটা বস্তু থেকে আরেকটা বস্তু ট্রান্সফার খাই মানো। উই ক্যান ট্রান্সফার দ্য ইলেকট্রনস অর দ্য চার্জেস ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট। এবার প্রশ্ন হলো, গতদিন হয়তো বলেছিলাম, চট করে আবার বলে নিচ্ছি, কেন ট্রান্সফারটা হবে? একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কেনই বা যাবে? কারণ যেই বস্তুর মধ্যে কি কম আছে, একটা শব্দ বলেছিলাম গত ক্লাসে, ভাবো তো একটা বস্তু থেকে যে ইলেকট্রন আরেকটা বস্তুতে যাবে, কেন যাবে? কেন? কারণ ওই ইলেকট্রনটাকে তার নিউক্লিয়াস কম শক্তি দিয়ে আকর্ষণ করে। সেটাকে কি বলা হয়? গত ক্লাসে আলোচনা করেছিলাম, ভাবো একটু, সেই শক্তিটাকে কি শক্তি বলা হয়? ওয়ার্ক ফাংশন, মানে কার্য অপেক্ষক। তাহলে ওয়ার্ক ফাংশন যেই বস্তুর ইলেকট্রনের ওয়ার্ক ফাংশন অর্থাৎ কার্য অপেক্ষক কম, সেই বস্তু থেকে ইলেকট্রন ওই দ্বিতীয় বস্তুতে চলে যাবে। তাহলে ওয়ার্ক ফাংশনটা কি একটু মনে করিয়ে নাও আবার। ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু লিবারেট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম, মানে কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে স্থানান্তরিত করতে যতটুকু কার্যের প্রয়োজন, যতটুকু শক্তির প্রয়োজন, তাই হলো ওয়ার্ক ফাংশন অর্থাৎ কার্য অপেক্ষক। যেই বস্তুর কার্য অপেক্ষক কম, সেই বস্তু থেকে ইলেকট্রন চলে যাবে, যেই বস্তুর কার্য অপেক্ষক বেশি সে নিয়ে নেবে ইলেকট্রনটা। ওই যে কাচের দণ্ড যখন সিল্কের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করা হয়, কাচের দণ্ডের ওয়ার্ক ফাংশন কম, কার্য অপেক্ষক কম, তাই ইলেকট্রন চলে যায়, তাই না? আর সিল্কের কাপড়ের কার্য অপেক্ষক বেশি, তাই ওর ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসে না, সে কাচের ইলেকট্রনগুলোকে নিয়ে নেয়। ওকে, তাহলে আমি কি বললাম এখানে? যে এখানে বলেছি বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ, তিনটে প্রপার্টি খুব ইন্টারেস্টিং। নাম্বার 1 এডিটিভ প্রপার্টি, নাম্বার 2 কোয়ান্টাইজেশন, এন্ড নাম্বার 3 কনজারভেশন। ঠিক আছে,
তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা ইলেকট্রিক স্ক্রিন সেই শব্দটা আশা করি তোমরা অনেকে শুনেছো, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ইলেকট্রিক স্ক্রিনিং অর্থাৎ তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা সেটা কি? তড়িৎ পর্দা অর্থাৎ ইলেকট্রিক স্ক্রিন। খুব মজার ব্যাপার, দেখো ইলেকট্রিক স্ক্রিন সেটা কি? ইলেকট্রিক স্ক্রিন is a process of covering any electrical sensitive equipment. That means to keep them unaffected from the outer charges. মানে কোনো একটা তড়িৎ যন্ত্রকে বাহ্যিক আধানের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য যে ব্যবস্থা করা হয় তাকে বলে তড়িৎ পর্দা অর্থাৎ ইলেকট্রিক স্ক্রিন। কি রকম? ধরো তোমার কাছে এখানে একটা যন্ত্র রয়েছে, খুব দামি একটা সেন্সিটিভ ঘড়ি, ঠিক আছে? ঘড়িটা খুবই সেন্সিটিভ এবং যদি বাইরে থেকে কোনো আধান তার মধ্যে কাজ মানে এফেক্ট করে তাহলে কিন্তু ঘড়িটা কাজ করবে না। এই ঘড়িটা অনেক কিছু কাজ করে, ওটা সময় দেখায়, টেম্পারেচার দেখায়, ডাইরেকশন দেখায়, অনেক কিছু করা যায়, বাট ইট ইজ ইলেকট্রিক্যালি সেন্সিটিভ। চার্জ যদি তার মধ্যে এফেক্ট করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তাই এটাকে একটা কুপরিবাহী বেসের মধ্যে বসিয়ে দাও, কাঠের তৈরি বেস বা থার্মোকলের কুপরিবাহী হতে হবে, এবং পুরোটাকে একটা গোলক দিয়ে ঢাকনা দিয়ে দাও। এইবার দেখো বাইরে থেকে যদি আধান আসে তাহলে আধানগুলো ভিতরে তো থাকবে না, কারণ আমরা একটু আগে শিখেছি যে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, তাই না? আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জেস always reside on the outer surface of any conductor. That means whenever you will keep that electrically sensitive equipment inside that sphere, placing on any non-conducting base, then what will happen? The outer charges will not be able to enter inside the sphere because charges always reside at the outer surface. Okay, so that equipment will remain unaltered, it will remain unaffected. Okay, তার মানে এইভাবে যন্ত্রটা কিন্তু সুরক্ষিত থাকবে। এই যে ব্যবস্থাপনা করা হলো তার নাম তড়িৎ পর্দা। স্টুডেন্টরা কাংতাম শাখা অমকে তড়িৎ পর্দা অমতাম কোন যন্ত্র যে যন্ত্র ইলেকট্রিক্যালি সেন্সিটিভ মানে চার্জ ফাইকাইকে অম নষ্ট নষ্ট মানো নষ্ট উনখাইকে তো অম তো অনেক দামি বলা হিংকে নুং বাহাইকে সামুং খাই নাই অমন কাইসা কুপরিবাহী বস্তুনি উপর রুইরুদি দো অমকে বেস কাইসা স্ট্যান্ড দি উপর অমন অর তন্দি তনে কাইসা গোলক বাই ঢাকনা রুইরুদি গোলক। ওকে, হেংকে তামুং নাই বাইরে থেকে চার্জ ফাইকাইকে ও চার্জ রক গোলকনি বাইরে তং নাই বিশিঙ্গ ফাইমায়া, কারণ সুং একটু আগে আলোচনা খাইকা চার্জ তামো খাইও বিশিঙ্গ ফাইমায়া সবসময় বাইরে থাকবো। অমজে আং বাটারফ্লাই নেট এক্সপেরিমেন্ট খাইকার আং তামো সাকর যে আধান বিশিং তুই তং মায়া দো বাইরে থাকবো, সবসময় বাইরে থাকবো, বাইরে পৃষ্ঠে থাকবো। হিংকে ও বিশিঙ্গ কোন যন্ত্র তঙ্কা হিংকে ও যন্ত্র নষ্ট ইঙ্গা এফেক্টেড ইঙ্গা ড্যামেজ ইঙ্গা, কারণ আধান রক বাইরে তঙ্গু ভিতরে আধান ফাইমায়া বিশিং তুই ফাইমায়া বুঝছি খা। হিংকে অমখে ইলেকট্রিক স্ক্রিন অর্থাৎ তামো তড়িৎ পর্দা। So students, I think today whatever I have explained all are clear to you. If not clear, then obviously you will call me on the next class. So ছাত্র ছাত্রীরা আশা করি আমি এতক্ষণ যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে ফোন করবে, আবার নেক্সট ক্লাসে আমি আসছি আরেকটা চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে প্রথম চ্যাপ্টার তার দ্বিতীয় পর্বের ক্লাস অর্থাৎ পার্ট 2 ক্লাস করলাম আজকে। তো তোমরা এই চ্যাপ্টারের যা যা বিষয় আলোচনা হয়েছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো মিলিয়ে
দেখে নেবে, যদি না দেখে থাকো ইউটিউবে দেখবে বা ফেসবুকে গিয়ে দেখতে পারো, দেখে নেবে, দেখে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। স্টুডেন্ট রক, হাম বাই। ওকে, বাই বাই স্টুডেন্টস। Balaji.com. Watch anything, anytime, from anywhere. Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 1.09 লক্ষ অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডধারী পরিবার এবং 4.70 লক্ষ প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারী ভোক্তাদের মধ্যে আগামী এপ্রিল মাসে বরাদ্দকৃত চালের 50% অর্থাৎ অর্ধেক পরিমাণ চাল সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। বাকি 50% চাল ভোক্তারা অন্যান্য মাসের মতো 2 টাকা কেজি দরে সংগ্রহ করবেন। রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এবং রাজ্যের গরিব অংশের মানুষের কাছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত এই সুবিধা অতি দ্রুত পৌঁছে দেবার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 27 মার্চ 2020 তারিখের মধ্যে রাজ্যের 1812টি রেশন দোকানে প্রয়োজনীয় চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে 28 মার্চ 2020 সকালবেলা থেকে নিজ নিজ রেশন দোকান থেকে ভোক্তারা বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন। বিনামূল্যে চাল সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে খাদ্য দপ্তরের নিঃশুল্ক টোল ফ্রি নম্বর 1967 অথবা 1800-345-3665 এই নম্বরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অথবা প্রতিটি মহকুমা শাসকের অফিসে কর্মরত খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। Balaji.com. Watch anything, anytime, from anywhere. Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. আমি মেগা টার্বো, আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য আসল সুপার হিরো মেগা টার্বো টিএনটি, দ্য পাওয়ার বার। I am the Mega Turbo Man.
And this is a normal day in my life. High heat resistance, flexibility, earthquake resistance, anti-corrosion are my prime qualities. Always dependable, the real superhero. Mega Turbo DMT, the power bar. রাজ্য দেশের আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, প্রেস করুন বেল আইকনে এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজে। শ্রী ভগবানুবাচ শ্রীমৎ ভগবত গীতা পাঠ ও আলোচনা দেখতে চোখ রাখুন দৃষ্টি টিভির পর্দায় প্রতি রবিবার সকাল 7:30 এবং পুনঃ সম্প্রচার প্রতি বুধবার সকাল 7:30 নিবেদনে শ্রী রহিদাস পাল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। যোগাযোগ 9436581112। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ সব রকমের খবর নিয়ে উত্তর পূর্ব ভারতের এক অনন্য প্রভাতী বাংলা কিরাত বার্তা এখন আপনাদের হাতের নাগালে। দুর্গম দুর্লভ পথে আমরা চলছি সত্যের সন্ধানে। কিরাত বার্তা নিরপেক্ষ নয়, ন্যায়ের পক্ষে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই,